আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। টাইটেল এবং ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন, মানুষ হত্যা করা, মানুষের জানমালের ক্ষতি করা, সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, দেশের কৃষ্টি কালচার সভ্যতা ধ্বংস করে দিয়ে তুমি বাঁশি বাজাওয়া পয়সা। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। এবং এদের পরিণতি খুব খারাপ হবে। ইউনুসের যেমন বাড়িঘর কিছুই থাকবে না, সে যে আগুন লাগিয়েছে দেবালয়ে তার রক্ষা পাবে না, ক্ষতিগ্রস্ত হবে তার আত্মীয় স্বজনরা। অলরেডি এই যে জুলাই জঙ্গি যেগুলো চোর বাটপার গণভবনে যারা চুরি বাটপারি করেছিল, সারা জীবন ভারত বিদ্বেষ করে, দেখেন না কারিনা, দিল্লি না ঢাকা চিকিৎসা করে দেখেছে চেন্নাই। এই ধরনের হিপোক্রিটদের যে কি অবস্থা খারাপ হয়, মানে কি আর বলবো, মুফতি মাসুদ জেল খাটেন আর ভারত ঘৃণাকারীরা ভারতে যায় চিকিৎসা নেন। ওকে, এটা মানবিক কাজ, চিকিৎসা দেন, কিন্তু এটাও মানবিক কাজ মুফতি মাসুদকে ছেড়ে দেওয়া। এটাও মানবিক কাজ তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় নিমন্ত্রণ করে গণসংবর্ধনা দেওয়া। এটা দেখিয়ে দেওয়া ইসলামিক সন্ত্রাসীদের যে সন্ত্রাসীদের ঠাঁই ভারতবর্ষে হবে না, মানুষের ঠাঁই হবে। যারা সমাজের জন্য, সভ্যতার জন্য ইতিবাচক কথা বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তাদের স্থান হওয়া উচিত ভারতে। পশ্চিমবাংলা প্রগতিশীলদের সবচেয়ে বড় জায়গা বলে আমি মনে করি। বাঙালিরা ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে। আমি নিজেও পশ্চিমবাংলায় গিয়ে সমৃদ্ধ হয়েছি। পূর্ব বাংলার মানুষ আমি, কিন্তু আমার ভাষা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুর অনেকগুলো লেয়ার অজানা ছিল। শব্দচয়ন, বিশুদ্ধ বাংলা বলা, অনেক কিছু আমার সীমাবদ্ধ আমি ছিলাম। আপনারা যারা আমার 2017 সালের ভিডিও দেখেছেন জানবেন, এখন যারা আমাকে দেখেন বুঝতে পারবেন। সময়ের সাথে সাথে মানুষের চিন্তার পরিবর্তন হয়। পরিবর্তন বলতে ইতিবাচক পরিবর্তন হয় যদি সে সৎ মানুষ হয়। যদি সে নিজেকে সমৃদ্ধ করতে চায় তাহলে সে আরও বেশি আলো ছড়ায়। আর যদি কেউ ভয়াবহতার ডাক দেয় তাহলে সে পিনাকি হয়। পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য অত্যন্ত ভালো একজন মানুষ, প্রগতিশীল মানুষ, বামপন্থীর এই রাজনীতিবিদ হিসেবে তার খ্যাতি রয়েছে, সততা, নিষ্ঠা। কিন্তু তার 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 ঘরে বড় হয়ে পিনাকি কি করলো? শ্যামল ভট্টাচার্যের কারণে আজকে পিনাকির পড়াশোনা, মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, এগুলো সবই তার পারিবারিক অবদান। কিন্তু কি লাভ হয়েছে? একজন সন্ত্রাসী হিসাবে নিজেকে পরিচিত করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, বাংলা হচ্ছে ভারতের, আমি বলবো হার্ট, হৃদয়। তো সেই জায়গায় আসলে মানুষকে সমৃদ্ধ করে, উন্নতি ঘটায়। এবং তসলিমা নাসরিনের মতো কালজয়ী একজন মহিষী নারীর স্থান বাংলায় হবে না। তিনি বাংলার কবি, তিনি বাংলার লেখিকা, তিনি বাংলার মানুষ। পূর্ব বাংলায় জায়গা হয়নি, মানে বাংলাদেশে, তাই বলে পশ্চিম বাংলায় হবে না। পূর্ব বাংলা, বাংলাদেশ না হয় জিহাদিদের দখলে, বাংলাদেশ না হয় ইসলামিক সন্ত্রাসীদের দখলে, বাংলাদেশ না হয় অপরাজনীতির শিকার। পশ্চিম বাংলার অবদান কী? পশ্চিম বাংলার ভূমিকা কী? পশ্চিম বাংলার নাগরিকরা আমাদের যখন দেখেন, ভূয়সী প্রশংসা করেন, ধন্যবাদ দেন, কৃতজ্ঞতা জানান। কিন্তু সেই পশ্চিম বাংলার নাগরিকদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের তো ভালোবাসেন জানি, খারাপ মানে ঘৃণা করার কারণ নেই, এমন কিছু করি নাই। হয়তো কখনো কখনো দুই একটা শব্দে আপত্তি হয়, সেরকম আপত্তি আপনাদেরও অনেক শব্দে আমাদেরও হয়। আমাদের বলছি উই দে করার জন্য না, বাংলাদেশ এবং ভারত, এটা বাস্তবতা। তো মূল জায়গাটা কি, আমাদের চিন্তার জায়গাটা কি? এক তো তো এক হলে আমরা কেন মুখে শুধু বলি, কাজে করে দেখাই না? আজকে যদি পশ্চিমবাংলার ২,০০০ মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন, আহ্বান জানান, মানে এই যে আমাদের তসলিমা নাসরিনকে গণসংবর্ধনা দেওয়ার জন্য খোলা মাঠে ময়দানে তাকে সংবর্ধনা দেওয়া হোক। সিকিউরিটি, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি যদি এসে, অমিত শাহ সহ অন্যান্য পলিটিশিয়ানরা যদি এসে পলিটিক্যাল বক্তব্য দিতে পারেন, তাদের যে শত্রু তো মানে তসলিমা নাসরিনের বেশি নেই। আর যেগুলো কাওয়ার্ড পশ্চিমবাংলার মুসলমান, ওদের ওই সাহস নাই এখন আর। মানে সবাই না, সকল মুসলমান কাওয়ার্ড না। যে সকল পশ্চিমবাংলার মুসলমানরা তসলিমা নাসরিনের উপরে আক্রমণ করেছিল, মব সন্ত্রাস চালিয়েছিল, তারা হচ্ছে কাওয়ার্ড এবং তারা ভারতবর্ষকে লালন করে না। যেই ভারতবর্ষ গুণীদেরকে আগলে রাখে, সেখানে তারা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির কথা আর কি বলবো। তিনি একজন নারী, তার ব্যাপারে আমি, এবং তিনি পরাজিত হয়েছেন, তার প্রাপ্য তিনি বুঝে পেয়েছেন। এবং ভবিষ্যতে এই ধরনের অপরাজনীতি, ইসলামিক সন্ত্রাসবাদ বা অন্যান্য ধর্মীয় সন্ত্রাসবাদ যারা ধারণ করবে, এমনকি বিজেপিও, তারা যাই কিছু বলুক না কেন, যদি তারা ডানপন্থাকে এই বাংলায় তারা, মানে কি বলবো, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তাহলে এটা হবে তাদের জন্য বড় ভুল। কারণ আমি পশ্চিমবাংলার মানুষদেরকে খুব ভালো করে খেয়াল করেছি, আবর্জনা তারা গায়ে মাখবে না।
সুতরাং কোনো আবর্জনা নয়, আলো ছড়ানো হোক। আমি আমার অবস্থান জানিয়ে রাখলাম যে পশ্চিমবাংলায় আপনারা আওয়াজ তুলুন, যারা পশ্চিমবাংলার নাগরিক রয়েছেন, আপনারা অনেক বড় শক্তি। আগে মমতা ব্যানার্জি ছিল, ইসলামিক সন্ত্রাসীদের একটা ভয় আপনাদের ছিল, পাঁচে তসলিমার পক্ষে বলতে গেলে মুসলমানদের, আপনারা তো মুসলমান বলেন না, মুসলমানদের মহামেডানদের শত্রু হয়ে যাব। এখন তো আপনারা স্বাধীন। মানে এটা আমার খুব অবাক লাগতো। গুটি কয়েক বিহারি মুসলমান উগ্রপন্থী বাঙালি মুসলমানদের যতজনকে আমি দেখেছি তাদের আমার ভালোই মনে হয়েছে, খুবই সরল। এখনও তাদের মধ্যে সেই বর্ণবাদের ভয়, অনেক কিছু উপেক্ষা করে তারা, মানে আমার তাদের অনেককে দেখে কান্নাও পেয়েছে। মানে কান্না পেয়েছে এই অর্থে যে এই বর্ণ ব্রাহ্মণ উঁচু জাত, এই উঁচু জাতিদের কাছে এখনও তারা নিজেদের মানুষ, অনেক ক্ষেত্রে দলিত, যাই হোক। কিন্তু বিহারিগুলো তো, মানে বিহারি সবাই না, বিহারি মুসলমানগুলোর মধ্যে আমি সরি যে আসলে তেমন কোনো ভালো মানুষ আমি দেখি নাই। তো যাই হোক, বিহারি মুসলমান, সে বাংলাভাষী মানে হিন্দিভাষী আর বিহারি হিন্দুই হোক, আমি সেই হিন্দু মুসলমান আলাদা করতে যাব না। আমার বক্তব্য, আমি মতামত দিলাম, কিছুদিন অতিথির মতোই ছিলাম। তো ভারতীয়দের কাছে এটাই যে আপনাদের তো এখন আর ভয় নেই, আগেও ভয় থাকা উচিত ছিল না, কিন্তু আপনারা ভয়কে জয় করেছেন। আপনারা এই ইসলামিক সন্ত্রাসীদের, তোষণকারীদের হটিয়েছেন। বিজেপি ভালো অপশন না, কিন্তু এর চেয়ে বেটার কোনো অপশন ছিল না। সিপিএম, বামপন্থীরা তো একই কাজ করেছে। মমতা ব্যানার্জি তাদের কাছ থেকে কপি পেস্ট করেছে, মাত্র জাস্ট মেরে দিয়েছে মানে পুরো থিওরিটা। এবং বিজেপি এসেও একই ধর্মের কাঠ খেলেছে। অবশ্য বিজেপির তো আর কোনো উপায়ও নাই। আপনারা তসলিমা নাসরিনকে আনুন এবং দেখুন, বাংলাদেশ থেকে ঘৃণা ছড়ানো হচ্ছে ভারতীয়দের ব্যাপারে সন্ত্রাস চালানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য দেশের, ভারতে মহিলা মাদ্রাসার উপর আক্রমণ, মুসলিমদের উপরে হিন্দু কর্তৃপক্ষ আক্রমণ করছে, এটি অন্য একটি আরব দেশের। হ্যাঁ, এটি কোথাকার দাঁড়ান দেখি তো। ফ্যাক্টওয়াচ বলছে ইয়েমেনের একটি ভিডিওকে বাংলাদেশি ইসলামিক সন্ত্রাসীরা সম্পাদিত করে এই কাজটা করছে। কারণটা কি? একটু আগে যে বললাম পশ্চিমবাংলা সম্পর্কে, এটার সাথে এটা কানেক্টেড, আপনারা বুঝবেন। ইতালির পারফর্মিং আর্টের দৃশ্য ভারতের মুসলিম নির্যাতনের ভিডিও হিসেবে প্রচার। এই যে দেখুন, ঘন্টার সাথে ঝুলিয়ে, মানে পারফর্মিং আর্ট, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেটা আর একটা অংশকে এইভাবে দেখানো হচ্ছে। এটা কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিত মেসেজ। বাংলাদেশের জিহাদি জঙ্গিরা জানেন এরা অশিক্ষিত মূর্খ, এদের মাদ্রাসায় পড়েছে, এদের মধ্যে কোনো যাচাই বাছাই করার কোনো ক্ষমতা নেই। এগুলো দেখে এরা কিন্তু লাফায়। এই বর্ডারে আমাদেরকে মেরে ফেললো রে, এই ভারতে আমাদের মুসলিমদেরকে মেরে ফেলছে রে, আমাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে। আমি ওপর দিকে দেখলাম তৃণমূলের একজন, আমি দেখি ভিডিওটা পাই কিনা, তৃণমূলের একজন এমএলএ, তিনি বলছেন বাংলাদেশি মুসলমান, মানে পারলে দুইটা গালিই দেন, কিন্তু একটু ভদ্র ভাষায় বলেছেন, আমি দেখি ভিডিওটা পাই কিনা, যে তারা যেন আমাদের নিয়ে নাক না গলায়, মানে তারা আমাদের ভারতীয়, মানে বাঙালি মুসলমানদের ক্ষতি করছে, এরকম একটা। সেটা কিন্তু আসলে ভারতে, আমি জানি না এই ইসলামিক সন্ত্রাসীদের বড় একটা হামলার কোনো প্ল্যান আছে কিনা। অনেকে আবার এটাকে হালকা করে উড়িয়ে দেন যে আরে ওরা হামলা করলে কি করবো, দেখে নেবো। কিন্তু নিরীহ মানুষ মারা যায় বন্ধু। কাসাবরা যখন মুম্বাই অ্যাটাক করেছিল, আপনি যতই তাকে ফাঁসি দিয়ে দেন, যাই ক্যাপিটাল পানিশমেন্ট করেন না কেন, আলটিমেট তো অনেকগুলো মানুষ মারা গেছে। অপারেশন সিন্দুর দিয়ে আপনি যতই কড়া জবাব দেন না কেন, কিন্তু পেহেলগামে তো আসলেই সাধারণ মানুষ মারা গেছে। তো বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীরা যে অপরাধটা করবে, এই জন্য সাধারণ মানুষ মারা যাবে। কোনো অপরাধ আগে থামানোটা হচ্ছে যে বড় কাজ। বাংলাদেশের মুসলমানরা ইন জেনারেল, বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশের মুসলমান, আপনাদের লজ্জা শরম নাই? উনি তো আর বিজেপি না, উনি তো তৃণমূল, আপনাদের ভাষায় জামাত, আপনাদের আপন দল। লজ্জা করে না? মানে এত আপনাদের গুপ্তকেশে তো এত লম্বা হয়েছে কেন? জিহাদ মানাইতে চান না? এই দেশটাকে গাজা বানাইতে চান? কি উদ্দেশ্যটা কি? মিথ্যাচার করছেন কেন একের পর এক গুজব ছড়িয়ে? মানে মিথ্যাচার, মানে এটা একটা, আমি গন্ধ পাচ্ছি। এটা এক ধরনের বড় ধরনের সন্ত্রাসী হামলার একটা প্ল্যান। এবং বাংলাদেশকে শেখ হাসিনার পতনের পর আমরা আসলে অনেক কিছু বাংলাদেশে হারিয়ে ফেলেছি, ক্ষতি আমাদের হয়েছে, বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। আর এই যে ক্ষতিটা হবে, এটা ধারণা করা গেলেও এই ক্ষতিটা সাধনের উপায় ছিল আওয়ামী লীগের, তাদের করা উচিত ছিল। তারা এখন আমাদেরকে দোষ দেয় যে আপনারা আমাদের নেত্রীকে সরাই দিচ্ছেন, নইলে তো এটা হইতো না। আওয়ামী লীগের পতন স্বয়ং আওয়ামী লীগ ঘটিয়েছে, এটা জামাত শিবিরও করেনি, আর কেউই না। তো নিজেদের ভালো তাদের নিজে দেখা উচিত ছিল। যাই হোক, যা ক্ষতি হবার তত্ত্ব হয়ে গেছে। এখন বাংলাদেশের মুসলমান যারা আছেন, প্লিজ ভাই, আমি আপনাদের শত্রু না। শত্রু হইলে আপনাদের যে জিনিসগুলোতে ক্ষতি হয়, পিনাকির মতো আপনাদেরকে উস্কাই দিতাম। আমি উস্কাই দিতে পারি মারাত্মকভাবে, আমার মতো উস্কাই আর কেউ দিতে পারে না। আপনারা সারা বাংলাদেশে, আমি বাংলাদেশে অবস্থান না করলেও সারা বাংলাদেশে মিছিল করছেন না? প্রত্যেকটা উপজেলায়,
গ্রামে গ্রামে মিছিল, আমার নামে কুশপুত্তলিকা বানিয়ে পড়িয়েছেন, জুতা দিয়ে পিটিয়েছেন যে আমার ছবির উপরে, করেছেন না? আমি চেঁচাইতে জানি, ইচ্ছা করে চেঁচাই নাই, আর ইচ্ছা করে চেঁচাইলে আগুন লাগাই দিতে পারে, কিন্তু আমি আপনাদের ক্ষতি চাই না। এটা হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল পার্থক্য। সময় থাকতে সাবধান হন, না হলে আসলে সব কিছু হারাবেন। এতটুকুই বলে রাখলাম। একটা গণভবনের সিসিটিভি ক্যামেরা চুরি করা সেই মোল্লাকে নাকি ধরা পড়েছে ঈদের ছাগল চুরিতে। হতে পারে এটা এআই জেনারেটেড, আমি জানি না ছবিটা, তবে এরা তো চোর। গণভবনের ওই চোর কারিনা দেখলেন না, এখন অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা নিতে গেছে, গণভবনের লুটপাটকারী। তো এই লুটপাটকারীদের আসলে কখনোই ভালো হবে না। এবং সর্বশেষ দেখুন, হামের টিকা নিয়ে এরা কত বড় অমানুষ। এরা শেখ হাসিনার অবশ্য দায় রয়েছে, এই ধরনের অমানুষগুলো শেখ হাসিনার আমলে বড় হয়েছে, পড়াশোনা করেছে, এদের সঠিক শিক্ষা এবং এদের, আমি জানি না অন্য কোনো টিকা ওদের বাদ রেখেছিলেন কিনা, যে টিকাটা দিলে মস্তিষ্ক ঠিকঠাক থাকে আর কি। আমরা তো ওই বাংলাদেশেই বড় হয়েছি, তো এইরকম অসভ্য তো না। শুনুন তো কি বলে এরা। এই যে সামাহাদিকে চেনেন তো, ওই যে ইনকিলাব মঞ্চ, তো এই ইনকিলাব মঞ্চের সেই সন্ত্রাসীটাকে তো তারাই নিজেরাই মেরে ফেলেছে তাদের পলিটিক্যাল বেনিফিটের জন্য। এখন আর একটা এসেছে নতুন শিশু, বলছে বাংলাদেশের 55% নারীরা নাকি তাদের সন্তানদেরকে দুধ খাওয়ায় না। আরে বেটা, তোর মা তোকে যে নুন খাওয়ায় না এই জন্য তুই আনন্দিত থাক। তোদের মতো কুলাঙ্গারদের নুন খাওয়াই দেওয়া উচিত ছিল জন্মের পরে। কেন নুন খাওয়ার কথা বলেছি জানেন তো? মানে চিন্তা করেন এরা কত বড় অমানুষ। হামে মারা যাচ্ছে ইউনুসের কারণে, ইউনুসের অব্যবস্থাপনার কারণে। ইউনুস এসেছিল আমেরিকাকে সার্ভ করতে, দেশের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়ে তার অ্যাসাইনমেন্ট সে পূরণ করে চলে গেছে। ইউনুসকে বাঁচানোর জন্য কতটা নিচে নামলে পরে আপনি তাদেরকে অমানুষ বলতে পারেন? এই হচ্ছে বাংলাদেশ। এবং এরা হচ্ছে রাজনৈতিক অপোনেন্ট বলবো, তারা এখন নিজেদেরকে কী কী যেন বলে। তো একটা দেশের যুব সমাজের এই দুরবস্থার জন্য শেখ হাসিনার দায় রয়েছে। তিনি অবশ্যই দায়ী। তিনি ক্ষমতায় থাকতে এদেরকে মানুষ বানাতে পারেননি। একটা দেশের শিক্ষার্থীরা কেমন হবে সেটা সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। আইন আদালত কিভাবে চলবে সেটা ওই দেশের আসলে পলিটিশিয়ানদের উপরে নির্ভর করে। ভারত দেখেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই যে ইলেকশন হয়েছে, মমতা ব্যানার্জির মতো দু একজন, আমি তার মানসিক সুস্থতা নিয়ে কথা বলবো না, অন্য একটা দেশের তিনি দীর্ঘকাল মুখ্যমন্ত্রী ছিলেন, আমি রেসপেক্ট করি, যেহেতু ভারতীয়রা আমাদের শেখ হাসিনাকে রেসপেক্ট করেন। তো দেখুন একটা অবস্থাটা কি, মানে ভারতীয়রা কিন্তু অনায়াসে মেনে নিয়েছেন রায়, ইলেকশন, কারণ ওইখানে আসলে সুষ্ঠু ইলেকশন হয়, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হবে না, আইনের সুশাসন। এই যে মুফতি মাসুদ জেলে, অনেকে বলেন বিজেপি এসে ছেড়ে দেবে, এগুলো ভুলভাল কথা। আইন আদালত, এখানে তৃণমূল তাকে ঢোকায়নি, ঢুকিয়েছে কিছু নির্বোধ হিন্দু আর হিন্দুত্ববাদী সন্ত্রাসী জামাতিদের মতো। তো এখানে তৃণমূলের কোনো দায় নাই, মুসলিমদের কোনো দায় নাই, বিজেপি এসেও তাদেরকে, মুফতি মাসুদকে ছাড়াতে পারবে না। এটা একটা প্রক্রিয়া, আইনিভাবে যেতে হবে। আমি তখনই চিৎকার করেছি, আপনারা অনেকে চিৎকার নিয়ে বলেছিলেন, কারণ তখন তিনি পুলিশ স্টেশনে ছিলেন। পুলিশের দুর্বলতা আমি জানতাম। 24 ঘন্টার বেশি সময় থানায় আটকে রেখেছে, তাকে সে কোর্টে প্রডিউস করেনি, পুলিশ প্রথম অন্যায় করেছে। তো পুলিশ তাকে ছেড়ে দিত এবং দিয়েছিল। মুফতি মাসুদ ছাড়া পাওয়ার 3 দিন তিনি ফ্রি ছিলেন, কিন্তু ওই হিন্দুত্ববাদী এক ভণ্ড আমেরিকা থেকে ওর কথা শুনে, আমার এখানে ভুল আছে যে ওই বদমাশটারে আমি বিশ্বাস করছি, তাকে বলেছি মুফতি মাসুদকে দ্রুত দিল্লি পাঠাতে, সে পাঠায়নি, আমাকে বলেছে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, এই টিকিট কেটে দিচ্ছি, কিন্তু 2 দিকে খেলে তাকে ইচ্ছা করে জেলে ঢুকিয়েছে। তো মুফতি মাসুদকে এখন ছাড়াতে হলে আইনি প্রক্রিয়া চালাতে হবে। পুলিশ স্টেশনে থাকা অবস্থায় যে চিৎকার করে যেভাবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে বার করা গেছে, জেল থেকে কোনো ক্যাম্পেইনে কাজ হবে না। যদি কলকাতার রাস্তায় প্রটেস্ট হয়, লাভ হবে না। আইন তার নিজস্ব গতিতে চলে ভারতে। তো এই যে একটা সুষ্ঠু কাঠামো, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি ধরে রাখার জন্য ওই দেশের পলিটিশিয়ান এবং এই যে প্রজন্মটা, যারা আজকে শিশু, কাল আগামী দিন তারা আমাদের ভবিষ্যৎ। তো আমাদের এই ধরনের অসভ্যগুলো যে দেখলেন হামে শিশু মারা যাওয়ার জন্য মায়েদের দোষ দিচ্ছে, তো এই ধরনের অমানুষগুলো আমাদের সমাজে অনেক বেশি। সামনে অনেকটা দিন আমাদের সংগ্রাম করে যেতে হবে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। যারা পরবর্তীতে বাংলাদেশের, এখন তারেক জিয়ার সরকার তো এক প্রকার ফেলিওর, তো তারা এরপরে যারা রাজনীতির হাল ধরবেন তাদের উচিত হবে সুশিক্ষা দেওয়া শিক্ষার্থীদের। মানে একটা জেনারেশন এভাবে ধ্বংস হয়ে গেলে পরে এটা খুবই, তবে যারা মিলেনিয়াল আছেন, মানে মিলেনিয়াল বুঝতে পারছেন, পরের জেনারেশন জেনজি এবং আলফার অবস্থা খুব একটা জানি না, তবে জেনজি তো সবাই না, বাট গেছে আর কি। এখন যেটা করতে হবে, মিলেনিয়াল আমরা যারা আছি আমাদের একটু হাল ধরতে হবে, রিটায়ার করলে চলবে না।
সবকিছু ঠিক হয়ে যাবে এটা ভেবে নিলে চলবে না। চলুন আমরা দেশটাকে সুন্দর করি। অনেক অনেক ধন্যবাদ যারা দেখছিলেন। আজকে শেখ ফরিদ ভাইকে পেলাম না। তার কাছ থেকে আসলে অনেকগুলো মন্তব্য, অনেকগুলো বিষয় উপস্থাপন করার ছিল। কিন্তু সেগুলো ইন্টারনেটে প্রবলেম হয় ও তিনি সফরে আছেন। মানে ভ্রমণ করছেন। তো তাকে সামনের সপ্তাহে আমরা নিশ্চয়ই পাবো। প্রিয় দর্শক, আপনারা অনেক ভালো থাকবেন। যারা পশ্চিমবাংলা থেকে দেখছিলেন তাদের কাছে অনুরোধ, তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় আপনারা নিয়ে আসুন। তার সম্মান তাকে ফিরিয়ে দিন, এই অনুরোধ। আর যারা বাংলাদেশ থেকে দেখছিলেন তাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন। আপনার শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। যাদের ছোট শিশু আছে দুশ্চিন্তা না করে কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, কীভাবে নিরাপদ রাখা যায়, এবং ইউনূসের বিরুদ্ধে যাদের শিশু মারা গেছে আমার মনে হয় হত্যা মামলা আপনারা রুজু করুন। আপনারা এই শিশু হত্যার বিচার অবশ্যই বাংলাদেশে করবেন। চলুন আমরা সবাই মিলে আমাদের এই দুই বাংলাকেই সুন্দর করি। অনেক অনেক ভালোবাসা। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর মিথ্যাচার এবং স্তুতি বাক্য এর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা নিয়ে জনমনে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করেন এটা পশ্চিম বাংলার মিরাকেল, বাংলাদেশের হাস্য, এই জাতীয় টেলিভিশনে যারা অংশগ্রহণ করে মানুষের আনন্দের খোরাক যোগান এমন অবস্থার সৃষ্টি করছে। কিন্তু রাজনীতিকদের কাছ থেকে সেটা কি কোনোভাবে কাম্য? আমার দৃষ্টিতে কোনোভাবে কাম্য না। তেমন একটি বিষয় নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মঈন খান সিটিজেন ফোরাম নামক একটি সংগঠনের ঢাকার 5 তারকা হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বলেছেন, যত অসাংবিধানিক কাজ হয়েছে সবগুলি বৈধ হয়ে যাবে ডক্ট্রিন অফ নেসেসিটি এই থিওরির উপরে। ডক্ট্রিন অফ নেসেসিটির সহজ সরল শব্দ হচ্ছে অনিবার্য প্রয়োজন ছিল বা প্রয়োজনের তাগিদে। এখন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছিলেন, এটা কি অনিবার্য প্রয়োজন ছিল? অবশ্যই না। তার প্ররোচনায় যে সন্ত্রাস হয়েছিল, নৈরাজ্য হয়েছিল, সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল, থানায় অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে মারা হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্বরতদের জোর করে পাঠিয়ে দিয়ে সেখানে অবৈধ প্রক্রিয়ায় লোক বসানো হয়েছিল। এগুলি কি প্রয়োজন ছিল? মানুষ খুন করা প্রয়োজন ছিল? দীর্ঘদিন ষড়যন্ত্র করা প্রয়োজন ছিল? মেটিকুলাস ডিজাইনে গত 18 বছর ধরে ষড়যন্ত্র করে একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় পড়বে? দেশের প্রায় সকল পুলিশ স্টেশনে আগুন দিয়ে অসংখ্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যদেরকে নির্বিচারে হত্যা করা, এটা কি প্রয়োজন ছিল? সরকারি মেট্রো রেল, পদ্মা সেতু, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অনির্বাচিত, দায়িত্বপ্রাপ্ত নন এমন ব্যক্তি কর্তৃক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে এমন একটি গোলামি চুক্তি করে বাংলাদেশের স্বকীয়তাকে বিসর্জন দেওয়া, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অবশ্যই না, কোনোভাবেই না। ডক্টর ইউনূস লন্ডনের চাথাম হাউসে বিবিসির সাংবাদিকের সঙ্গে প্রসঙ্গক্রমে প্রশ্ন উঠেছিল যে আপনি কেন এসব করতে যাচ্ছেন, আপনি কেন চুক্তি করবেন, এগুলো নির্বাচিত সরকার করবে। তিনি বলেছিলেন যে না, ভোটাররা এসব বোঝে না, তারা টাকা খেয়ে ভোট দিয়ে দেয়। অর্থাৎ ভোটে যারা নির্বাচিত হবে তাদের প্রতি তিনি কোনো আস্থা না রেখে তিনি সব করতে চান। নির্বাচন অনুষ্ঠানের মাত্র 5 দিন পূর্বে তিনি বড় ধরনের একটা চুক্তি করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোলামি চুক্তি এবং একমাত্র গোলামি চুক্তি। তিনি নিজে অবৈধ ক্ষমতা দখল করে রাষ্ট্রের 666 কোটি টাকার ট্যাক্স নিজে মওকুফ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলা সহ প্রায় 13টি মামলা ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় নেওয়া, আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, ডিজিটাল ওয়ালেট ব্যবসা নেওয়া, তার প্রতিষ্ঠানকে আগামী 5 বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম 27টি সুযোগ নিয়েছেন। এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? কোনো ক্রমেই না। তিনি বিদেশি নাগরিকদের এনে বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার পদে বসিয়েছিলেন। এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় আসবে? অবশ্যই না। তিনি কিভাবে অর্থ উপার্জন করেছেন, কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সমস্ত তথ্যপত্র সামনে এসেছে।
হাইকোর্ট ডিভিশন পর্যন্ত এই বিষয়টার সঙ্গে একমত হয়েছে যে ওনাকে ট্যাক্স দিতে হবে এবং উনি অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধ। তার থেকে নিজে ক্ষমতার অপব্যবহার করে নিজেকে পরিত্রাণ করা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটির ভিতরে আসবে? অবশ্যই না। ডক্টর মঈন খান, আপনি ভুলে যান কেন? সংবিধান বহির্ভূতভাবে যে কাজটি করা হবে সেটি অবৈধ। 1975 সনে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যিনি ক্ষমতা দখল করেছিলেন তিনি সংবিধান বহির্ভূত কাজ করেছিলেন, খন্দকার মোস্তাক। তার পরিবর্তে আবু সাদাত মোহাম্মদ সায়েম যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেটাও সংবিধানে বিধৃত বিধানের পরিপন্থী। তাকে সরিয়ে সেনাবাহিনীতে চাকুরিরত একজন সরকারি কর্মচারী জেনারেল জিয়াউর রহমান যে ক্ষমতা দখল করেছিলেন, সেটা ছিল সংবিধান বহির্ভূত। তার ধারাবাহিকতা তিনি যত কাজ করেছিলেন তার একটিও সংবিধান সম্মত ছিল না। এসব বিষয়কে তিনি বৈধতা দেবার জন্য 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে সংবিধানের 5ম সংশোধনী আইন পাশ করেছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোন পার্লামেন্টে কাজ হবে না, সংবিধান যেটাকে অ্যাপ্রুভ করে না সেটা করা যাবে না। কারণ সংবিধানে বলা হয়েছে যে এই সংবিধানে উদ্ধৃত যে সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে তৈরি করা। এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করা হলে যতটুকু করা হবে ততটুকু বাতিল হবে। সংবিধানের 7 অনুচ্ছেদ, 7-এর 2 অনুচ্ছেদ খেয়াল করবেন। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যারা সংবিধান লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করা উচিত। সে কারণেই সংসদে আইন প্রণয়ন করে সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। ডক্টর মঈন খান এবং এ জাতীয় কথা যারা বলেন তাদেরকে বলবো, আইনে সবাইকে পণ্ডিত হওয়ার দরকার নাই, আইন যারা জানে তাদের সঙ্গে কথা বলেন। একইভাবে জেনারেল এরশাদ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে যে কর্মকাণ্ড করেছিলেন সেটাকে বৈধতা দেওয়ার জন্য তিনি সংবিধানের 7ম সংশোধনী পাশ করেছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট সেটাকেও বেআইনি ঘোষণা করেছে। অপারেশন ক্লিন হার্ট সহ বিভিন্ন কর্মকাণ্ডে যারা অপরাধ করেছিল তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য একটা ইনডেমনিটি করা হয়েছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে। এমনকি আওয়ামী লীগ সরকার আমলেও পার্লামেন্টে পাশ করা একাধিক আইনকে সুপ্রিম কোর্ট বলেছেন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, সে কারণে বাতিল করেছেন। জিয়াউর রহমানের শাসনামলে, খালেদা জিয়ার শাসনামলে, এরশাদের শাসনামলে, পরবর্তী ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার আমলে যখনই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন করা হয়েছে সেই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ দেশের সুপ্রিম ল, অর্থাৎ সুপ্রিম ল অফ দি ল্যান্ডের সঙ্গে সাংঘর্ষিক, আল্টাভায়ার্স, ইনকনসিস্টেন্ট যেটাই হবে সেটা অবৈধ। ডক্টর ইউনূস এবং তার কৃতকর্মের ধারাবাহিকতায় আপনারা যা কিছু করবেন সবটাই অসাংবিধানিক। মনে রাখবেন, অসাংবিধানিক কর্মকাণ্ড করা ব্যক্তিদের প্রোটেকশন দেওয়ার জন্য 5ম সংশোধনী, 7ম সংশোধনী করা হয়েছিল। সেই প্রোটেকশন নিয়ে তারা দাম্ভিকতার সঙ্গে বলতো আমরা সাংবিধানিক ভাবে প্রোটেক্টেড, কেউ আমাদের কিছু করতে পারবে না। তাদের দর্প চূর্ণ হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হয়েছে, বড় বড় অপরাধ যারা করেছেন তাদের বিচার হয়েছে এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের সকল কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা, তস্করের কাজ, চর দখলের মতো অসাংবিধানিক হিসাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ডক্টর ইউনূসের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে কোনোভাবেই কভার করবে না। ডক্ট্রিন অফ নেসেসিটি এই প্রিন্সিপাল যারা সেটেল করেছিলেন সুপ্রিম কোর্ট, তারাই রায় দিয়ে বলেছেন অসাংবিধানিক কোনো কিছুকে বৈধতা দেবার কোনো সুযোগ নাই। ফলে যত অপরাধ সংগঠিত হয়েছে, টুডে অর টুমরো, সুনার অর লেটার, এটার বিচার হবেই, এটার বিচার হবেই। এবং যে সকল দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করা হয়েছে, ট্যাক্স মৌকুফ করা হয়েছে, এটা অবৈধ, এটা অবশ্যই কনসিকুয়েন্সের ভোগের জন্য প্রস্তুত হতে হবে যারা করেছেন তাদের এবং যারা এটাকে অ্যাপ্রুভ করবেন তাদেরকেও। এতদিন পরে সেখানে পাকিস্তানে যেতে পেরেছে, আহা হা হা, दिल बेताब था, बेचैन था पाकिस्तान जाने के लिए। घूम के आने के बाद दिल की बोलबो
পাক পাক হো গেয়া, পাকিস্তান হো গেয়া। তো এটা তো হবেই, ঠিক আছে, দিল খুশ হো গেয়া, মুগাম্বো খুশ হো গেয়া, মুগাম্বো খুশ হো গেয়া পাকিস্তান জানে কে বাদ। পেয়ারা পাকিস্তান এতদিন দিলে ছিল, এখন সেখানে জেলে দেখেন মাটি গুলা খাইছে কিনা কিছু, ওইখানে একটু পাকিস্তানিদের মুতো খাই আছে কিনা, গু খাই আছে কিনা একটু জিজ্ঞেস করেন তো। পাকিস্তানে নাকি আবার গাধা উৎপাদন প্রথম, তো গাধা গাধা সাইটা সুইটা খাই আসছে কিনা পবিত্র। ভারতের মুসলমানরা এটা কেবল তাদের ভাই, বাংলাদেশের চর্ম নাই, সরসিনা চামড়া নাই, জামাত, হেফাজত, বিএনপি এবং কমিউনি লীগের ভাই হলো ভারতের মুসলমান। আফগানিস্তানের মুসলমান তো চুদির ভাই, বেলুচিস্তানের মুসলমান তো চুদির ভাই, উইগুররা তো চুদির ভাই, ইয়েমেনিরা চুদির ভাই, সুদানিরা চুদির ভাই, ওগুলো মুসলমান ভাই বোন। মুসলমান হলো কেবল ভারতের মুসলমান, আর হলো গাজার মুসলমান হলো ভাই, আর সব চুদির ভাই। তাই প্রতিবাদ করবে না কেন করবে, কি কারণে করবে? তার উপর আবার আফগানিস্তান ইদানিং নরেন্দ্র মোদী বিরিত করে। এখন তো আফগানিস্তান, আমি বলছি না আপনাকে, আমি পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে খোদ স্বয়ং আল্লাহ, ফেরেস্তা না, নবী রাসূল না, জিবরাইল না, খোদ আল্লাহ স্বয়ং যদি পৃথিবীতে নাই মাইসে ভারতের পক্ষে নেয়, বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানরা নাস্তিক হয়ে যাবো, আল্লাহরে মানি না, সবই ইহুদি হয়ে যাবো, খ্রিস্টান হয়ে যাবো, প্রয়োজনে হিন্দু হয়ে যাবো, বুঝতে পারছেন? তাও ভারতের পক্ষ নিলে আল্লাহরে তারা স্বীকার করবে। তো আফগানিস্তানে এখন নরেন্দ্র মোদীর সাথে প্রীতি, এটা বাংলাদেশের এখন তো সব চুতির ভাই হয়ে গেছে। দুইটা ক্ষতি করে নাই তো, দুইটা কারণ। উপকার করছিল, মানুষ কোনোদিন তার সাথে বিরোধিতা করে যে ক্ষতি করে? পাকিস্তান 30 লক্ষ হত্যা করছে, অগণিত মা বোন খালারে, ওই ভাষাটা হাদি করে দিছে, মা বোন খালার হাতি ফাটাই ফেলাইছে, তার নিয়ে সমালোচনা নাই। কিন্তু 1 কোটি মানুষের, বাংলাদেশের মানুষের খাওয়াইছে, এটা ভারতের ভুল হয়েছে। মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কূটনৈতিক সাপোর্ট দিয়েছে, নিজেদের 19,000 সৈন্যের বলিদান দিয়েছে। উপকারের বাংলা প্রবাদ আছে না, উপকারীর এই বাগে খায়। পাকিস্তানের মতো যদি উনি তখন সাথে সাথে এই চিকেন নেকটাকে এলিফেন্ট নেক বানায় নিত আর চিটাগাংটা নিয়ে নিত, নিয়ে তোরা স্বাধীন থাক, তাহলে ঠিক হইতো। অথবা বঙ্গবন্ধু যদি 10 বছর সৈনিক থাকতে বলছিল, ওটা যদি সরায় না দিত, তাহলে জাত হয়ে যেত। অথবা এই দেশটাকে স্বাধীনই না করতো, থাকতো পাঞ্জাবিদের চাপরাশি, বিহারিদের কামলা, স্যান্ডো গেঞ্জি আর গামছা আর আপলুঙ্গি কিনতে ঘুরতো, আর রেলগাড়িতে টিকিট করে দাঁড়ায় থাকতো, আর বিহারিরা টিকিট না কেটে শুয়ে থাকতো, তাহলে জাত ঠিক আছিল এই বাঙালি মুসলমান, তাহলে ঠিক হতো। এত স্বাধীন করাটাও এখন দেখি ভুল হয়েছে। পাকিস্তানের পক্ষে তারা থাকবে, কারণ পাকিস্তান যে পয়দা করেছে ধর্ষণ করে, কেউ চেতনায় ধর্ষিত হয়েছে, কারো সত্যি সত্যি ধর্ষণ করেছে, তারা তো বসে নাই, তারা তো তাদের গানে গাইবে। সেই জন্যই পাকিস্তানের পক্ষে তারা থাকবে, কারণ পাকিস্তান কি করছে, যে জাতি নিজের মা বোনকে ধর্ষণ করলে, নিজের উত্তর পূর্বসূরিদের হত্যা করার পরেও তার পক্ষে নেয়, সে আফগানিস্তানে হত্যা করলে তার পক্ষ নেবে? 25,000 ব্ল্যাক সেপ্টেম্বর, 25,000 ফিলিস্তিনি মেরে ফেলছিল পাকিস্তান। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের জানেই না ইতিহাস, কারণ মসজিদ এটা বলে না। বাংলাদেশের মানুষ ইতিহাস কোথায় পড়ে জানেন? শিবিরের কোচিং সেন্টারে একটু উন্নত হয়েছে, আর হইলে যে মসজিদের মৌলবী কি কইছে, জীবনে পড়ে না। আপনি দেখেন তো বাংলাদেশে 100টা মুসলমানের জিজ্ঞেস করেন যে পাকিস্তান যে 25,000 ফিলিস্তিনি মারছে জানার কম কিছু যাই না। ওইগুলো মূর্খ লোকের কথা বাদ দেন, বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবচেয়ে ভালো ছাত্র, মেধাবী যারা মার্কে একেবারে সবচেয়ে বেশি, তারা জিজ্ঞান জানো কেউ? না তো এটা জানি না, তো ওটা জানে। কিন্তু একটা জিনিস জানে যে ভারত কবে কোথায় কি করছে, এগুলো মুখস্থ। 4,000 মাইল দূরে ওইগুলো সব তারা জানে, কোথায় কি করছে মুখস্থ না হইলেও তারা বানায় বলবে, সমস্যা নেই। কিন্তু এটা জানবে না। পাকিস্তানের কোনো সমস্যা তারা জানে না। পাকিস্তান যে পর্ণ দেখায় পৃথিবীতে কত নম্বর এটা জানে না। পাকিস্তানে যে সব সমকামী কত % এটা জানে না। পাকিস্তান যে ভিখারিস্তান তার অপর নাম এটা কেউ জানে না, এগুলো তারা জানে না। পাকিস্তান যে সারা পৃথিবীতে, পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে। আপনি বলেন তো ইসরায়েল 30 লাখ কয় লাখ লোক মারছে? আপনি দেখেন ইসরায়েল কত, তাদের হিসেবে 48 সাল থেকে মারতে মারতে আসতেছে, কয় লাখ হয়েছে? 3 লাখ হিসেব পাবেন। এরা তো 9 মাসে 30 লাখ মেরে ফেলছে। বেলুচিস্তানের তো 5-6 লাখ মেরে ফেলছে। আফগানিস্তানে তো প্রথম রোজার দিনই 1 বছর শিশু 70 বছরের বৃদ্ধ মারছে। তখন কোন সিংকু বামেরও আসমান কাঁপে না, জমিন কাঁপে না, কোন মর্দে মুজাহিদেরও জমিন আসমান কাঁপে না। কেবল ভারতের গন্ধ, ভারতের স্যান্ড, ভারতের গন্ধ আর ইসরায়েলের গন্ধ না পেলে কারো জোশ জাগে না। এটা হলো আমাদের মুসলমানদের সমস্যা। হলো দুইটা, একটা হলো ভারত হিন্দু রাষ্ট্র, যদি 25 কোটি মুসলমান থাকে, আর একটা হলো ভারত আমাদের 71 সহযোগিতা করছে। এটা হলো তাদের গোসা।
তাদের বাপ দাদার পেয়ারে পাকিস্তানটাকে ভেঙে ফেলেছে, এই বেদনা তারা বলতে, এই তাদের আব্বারা 93,000 সৈন্য নিয়ে মাপ চাইছে, পায়ে ধরে কান্নাকাটি করে চলে গেছে আত্মসমর্পণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সৈনিক আত্মসমর্পণ করেছে। এটা কি মানা যায়? এই বেদনা তারা, তাই ভারত বিরোধী তাদের করতেই হবে, করবে, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, মে মাসের মাঝামাঝি সময় চলছে। মে মাসের বাকি যে দিনগুলো, এই দিনগুলো খুব ব্যস্ততায় বাঙালি কাটবে। সামনে পবিত্র ঈদুল আজহা, এটা বাংলাদেশের অন্যতম একটা যাকে বলা হয় প্রধানতম উপলক্ষ, উৎসব। মানে যেমন পবিত্র মাহে রমজানে একটা ইবাদত বন্দিগির একটা বিশাল তোড়জোড় থাকে পুরো মাস জুড়ে। তারপরে যে উৎসব, সেটা এক ধরনের গাম্ভীর্য। কিন্তু ঈদুল আজহা এটা এই কুরবানির ঈদ, কেউ বলে বকরির ঈদ, এই পুরো বাংলাদেশের যে অর্থনীতি, উৎসব, উদ্দীপনা, মানে এখানে আসলে তেমন কোনো পরিশ্রম নেই, কিন্তু উৎসব রয়েছে অনেক বেশি। ফলে আমাদের দেশের অনেকগুলো মানুষ যারা আধ্যাত্মিকতা আছেন, তারা হয়তো ঈদুল ফিতরকে একভাবে মূল্যায়ন করেন, আর যারা একটু আধ্যাত্মিকতার বাইরে শুধু একটা ধর্মীয় উৎসবকে উদযাপন করতে চান, তাদের জন্য আসলে এই বকরির ঈদ বা ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যান এই সময়টাতে, তাদের জন্য তো ভাবগাম্ভীর্য আছেই। বাংলাদেশে যারা থাকেন, তারা হজ না করলেও হজের আনুষ্ঠানিকতা নিয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেন, টেলিভিশনে দেখেন। আর গরু লালন পালন করা, ছাগল কেনা, গরু কেনা, এটার মার্কেটিং করা, এবং এই মুহূর্তে বাংলাদেশে ধরুন 1 কোটি গরু বা ছাগল, কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তো আমাদের আসলে মূলত 70 থেকে 75 লাখের বেশি গরু লাগে না, বা গরু ছাগল লাগে না, বাকিটা কিন্তু উদ্বৃত্ত রয়েছে। এই 1 কোটি গরু ছাগল যে লালন পালন হয়েছে, এর অলমোস্ট 80% কিন্তু খামারিরা তৈরি করেছে, আর বাকি 20% প্রান্তিক লেভেলের কৃষক 2টো 3টা 5টা করে এভাবে তারা লালন পালন করেছে। ফলে এই যে 1 কোটি গরু ছাগল, তার মধ্যে যদি 80 লাখ গরু ছাগল ধরেন, যেগুলো বিভিন্ন খামারে লালন পালন হয়েছে, তো এই খামারিরা এক একটা গরুতে আপনি গড়ে 2 লাখ ধরেন অন অ্যাভারেজে, তাহলে এই 80 লাখ ইন্টু 2 লাখ, কি পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ রয়েছে, জিডিপির কি পরিমাণ অর্থ। আর এগুলো তারা যখন কিনেছিল, এগুলোকে তারা খাওয়াচ্ছে, আবার এগুলো যখন বিক্রি করবে, বিক্রি করে আবার নতুন তারা কিনবে, সব মিলিয়ে এটা আমাদের অর্থনীতির একটা বিরাট, যাকে বলা হয় টানাপোড়েন, অর্থনীতির একটা বিরাট সময়। এই সময়টিতে যারা কুরবানি দিবেন তারা খুশি হবেন, ভালো কথা, কিন্তু যারা বিক্রি করবেন তাদের আনন্দটা আমাদের খুব বেশি দরকার। এখন সেই আনন্দ নিরানন্দ করার জন্য সেই পথে ঘাটে চাঁদাবাজি, তারপর গরুর হাটগুলোতে অমানবিক দৃশ্য, হঠাৎ করে গরুর যে বাজার, সে বাজার কমে যাওয়া, ছাগলের বাজার কমে যাওয়া, কৃষকদের যে কান্না, সব মিলিয়ে এটা একটা টান টান উত্তেজনা, সে বিশাল একটা উত্তেজনা। সেই উত্তেজনার মধ্যে ধরুন আমাদের মে মাসটা চলে যাবে, তাহলে মে মাসটার সময়টাতে আপনার কোনো রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা নেই, কিন্তু এই সময়টাতে চক্রান্ত হবে, প্রচণ্ড রকম চক্রান্ত হবে। তবু আমরা এই মে মাসটা বাদ দিলাম, তাহলে আমাদের মাস রইল কোনটা? জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাস। এই 3টি মাস এই সরকারের জন্য এসিড টেস্ট, সব দিক থেকে, ইতিবাচক অর্থে এসিড টেস্ট, নেতিবাচক অর্থেও এসিড টেস্ট। যদি আপনি পারফরমেন্স করতে চান, আর আপনি যদি গ্রহ নক্ষত্র এগুলোতে আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে এই 3টি মাস এই সরকারের জন্য অশনি সংকেত। কেন? তার আগে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই। সেই আয়াতটি আমরা সাধারণত যখন লাশ কবরে রাখি, তখন আমরা এই দোয়াটি পড়ি বা এই আয়াতটি আমরা উচ্চারণ করি। বিসমিল্লাহির রহমানুর রাহিম। মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা সবাই জানেন, যার অর্থ
আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে এই মাটি থেকে পয়দা করেছি। এই মাটির ভেতরেই বা মাটির মধ্যে তোমাকে এখানে গ্রথিত করা হলো, দাফন করা হলো, ঢুকানো হলো, আবার এখান থেকে তোমাকে বের করা হবে। তো দেখুন, মানুষের যেখানে উত্থান, ঠিক সেই জায়গাটাতে কিন্তু মানুষের পতন হয়। যে গর্তের মধ্যে থেকে আপনি বের হয়ে আসবেন, ঠিক সেই গর্তের মধ্যেই আপনাকে যেতে হবে। আপনি আপনার জন্মটা দেখেন, আপনি যে জন্মের শুরুটি যেখানে হলো, যে মাতৃগর্ভে আপনার ভ্রূণ রচিত হলো আপনার বাবা মায়ের মিলনের ফলে, ঠিক সেই মাতৃগর্ভের থেকে আপনি যখন বের হয়ে আসলেন, আপনার সেই যেখানে আপনার ভ্রূণ ঢুকানো হয়েছিল, যে লজ্জা স্থান দিয়ে, সেই লজ্জা স্থান থেকে আল্লাহ আপনাকে বের করে আনলেন, শুরু এবং ওখান থেকে। তো এরকম মাশাআল্লাহ আপনি গর্ব করতে পারবেন না এই পৃথিবীতে। মানে আল্লাহর এই জমিনে আপনাকে আল্লাহ যে নুতফা, বীর্য থেকে আপনাকে উৎপন্ন করা হয়েছে, কাজে আপনি অহংকার করতে পারবেন। আল্লাহ বলছে যে তোমাকে আমি এমন নুতফা থেকে তৈরি করেছি যা তোমার শরীর থেকে যদি বের হয়ে যায়, তোমার জন্য গোসল করা ওয়াজিব হয়ে যায়। আর এমন একটা জায়গাতে মূত্রনালী দিয়ে তোমার যে ভ্রূণ, এটা বের হয়েছে তোমার বাবার মূত্রনালী দিয়ে, আর এটা প্রবিষ্ট হয়েছে তোমার মায়ের মূত্রনালী দিয়ে। এবং তোমার মায়ের যে দূষিত রক্ত, যেটা হায়েজ নেফাস বলা হয়, ঋতুস্রাবের যে রক্ত, সেই রক্ত থেকে তোমাকে পয়দা করেছি সংমিশ্রণে মাতৃগর্ভের মধ্যে। এই জমিনে তুমি অহংকার করো না, অলা তামশি ফিল আরদি মারহা। এই জমিনে কখনোই তুমি অহংকার করো না। আফসোস, আমরা আমাদের জীবনের বা আমাদের উত্থানের যে শুরুটা, সেই শুরুটা আমরা ভুলে যাই। বলেন তো, আওয়ামী লীগের পতন কেন আগস্ট মাসে হতে হবে? শেখ হাসিনার পতন কেন আগস্ট মাসে হতে হবে? শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা কেন আগস্ট মাসে হতে হবে? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কেন আগস্ট মাসে হতে হবে? এই যে জিনিসগুলো ঘটছে একের পর এক, তো আপনি খুঁজে দেখবেন যে ওই যে শেখ হাসিনার উত্থান, মানে সেই তাদের উত্থান পতনের পেছনে আপনি দেখবেন যে আগস্ট মাসের একটা বিরাট ভূমিকা আছে। ওই আগস্ট মাসেই তাদের উত্থান হয়েছে, তাদের জন্ম হয়েছে, আবার ওই আগস্ট মাসেই তাদের পতন হয়েছে। এই সরকার বা এই সরকারের সাথে যারা অ্যালাইড আছে, বিরোধী দল, এনসিপি, মানে সকলের যে উত্থান, সেই উত্থানটা হয়েছে জুন, জুলাই, আগস্ট মাসে। আগামীতে তাদের যত সফলতা এই 3টি মাসে, তাদের যত ব্যর্থতা, তাদের যত পতন, সব এই সময়টাতে হবে। এটাই নিয়তির বিধান। এই সময়টিতে যে ক্রাইসিসগুলো রয়েছে, সেই ক্রাইসিসগুলো তারা যদি ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারে, তাহলে এই সময়টিতে ধা 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 করে তারা ভালো করবে। এই জন্য 3টি মাস, জুন, জুলাই, আগস্ট, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তারা অকৃতজ্ঞ হয়, দ্য আনগ্রেটফুল, যদি তারা অবিমৃষ্যকারী হয়, যদি তারা উদ্যত এবং অহংকারী হয়, যদি তারা অতীতকে ভুলে যায়, তাহলে এই 3টি মাসই তাদের মৃত্যুকূপ হবে। এই 3টি মাস, সেটা এবছর হোক এবং সেটা আগামী বছর হোক, এক। 2 নম্বর হলো যে এইটা তাদের প্রথম বাসর, ক্ষমতা গ্রহণ করার পরে এই তাদের কাছে যেটি দিয়ে তাদের শুরু, সেই মাসটি তারা এই সময়টিতে পেল। ফলে আপনি জাস্ট একটা উদাহরণ দিই, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতন হলো, তার উত্থান হলো আগস্ট মাসের 8 তারিখে 2024। তার পতন যে শুরু হলো, সেটা 2025 সনের জুন মাসে, জুন, জুলাই, আগস্ট
ফাইনাল, হি ইজ নো মোর ইন দ্য পলিটিক্স। আর বাকি যে সময়টা সেটা হলো আগস্ট সেপ্টেম্বর থেকে একেবারে তার ক্ষমতার যে হস্তান্তর পর্যন্ত সময়, তাকে তো হস্তান্তর করার সুযোগই দেওয়া হয়নি। এই ঘটনাটা কিন্তু ওই সময়টাতে ঘটেছে। এর কারণটা হলো 2024 সনের যে আগস্ট মাসে তিনি যে ক্ষমতা লাভ করলেন, ফ্রম দ্য ডে ওয়ান তিনি বিনয় ছিলেন না। তিনি যে দয়াপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, জনগণ যে তাকে আল্লাহর হুকুমে তার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তিনি ওয়াম্মা বিনিয়ামতে এই রব্বিকা ফাহাদ্দিস এই শব্দটি স্মরণ করেন। এয়ারপোর্টে পা দিয়েই তিনি বলেছেন, আমার কথা মানতে হবে। হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, আপনার কথা কেন মানতে হবে, হু আর ইউ? এই যে আমার কথা মানতে হবে, তিনি যদি বলতেন যে আল্লাহর কথা মানতে হবে, ন্যায়ের কথা মানতে হবে, ন্যায় নিষ্ঠতার কথা মানতে হবে। 2 নম্বরে তিনি যে কাজটি করলেন, হি হ্যাজ কালেক্টেড all of the stupid and nonsense people. They were not belongs to him in time of crisis. তার প্রমোদ সঙ্গী যারা ছিল, তার আনন্দের সঙ্গী যারা ছিল, এবং যাদেরকে আপনি প্রমোদ বালক বা প্রমোদ বালিকা বলতে পারেন, প্রমোদে ঢালিয়া দিনু তোরে, এরকম সেই প্রমোদ বালক এবং প্রমোদ বালিকাদেরকে তিনি এই যে তার যে সফলতা, সেই সফলতার সুখ উপভোগ করার জন্য তিনি তাদেরকে ডেকে আনলেন। ফলে কি হলো, ফলাফল ভালো এলো না। ফলাফল ভালো এলো না, যা হওয়ার তাই হলো। ঠিক একই অবস্থা যদি জনাব তারেক রহমান সাহেবের জীবনে ঘটে থাকে, একই অবস্থা যদি ডক্টর শফিকুর রহমানের জীবনে ঘটে থাকে, একই অবস্থা যদি এনসিপির জীবনে ঘটে থাকে, ফলাফল শেখ হাসিনার জন্য যেটা হয়েছে, তিনি বিনা ভোটে নির্বাচিত হলেন, হওয়ার পরে বললেন আমি বিজয়ী হয়েছি। তিনি রাতের ভোটের নির্বাচনে হলেন, বলেন যে আমি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে, মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সমস্ত মানুষদেরকে সেই তিনি মনে করলেন যে দে আর অল স্টুপিড, ওদের জন্মই হয়েছে আমার মিথ্যা কথা শোনার জন্য। আবার সারা দেশের মানুষ একত্র হয়ে তাকে তাড়িয়ে দিল। যে উদ্যত স্রোত, এই যে গণভবনে গিয়ে তাদের যে ক্রোধ দেখিয়েছে, এই ক্রোধ, এই লোক সব জামাতের না, সব এনসিপির না, সব ইউনূসের না, সাধারণ মানুষের ক্রোধ ছিল। 90% অর্গানাইজ করেছে ডিপ স্টেটের লোকজন আছে, বাট 90% লোক তারা সেখানে গেছে, সেই ক্রোধ এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু তিনি বা তার যারা লোকজন বলেই বেড়াচ্ছেন, সুদখোর ইউনূস, ওই দুর্নীতিবাজ তারেক, ওই খালেদার পোলা। ফলে কি হবে, নো বরকত, কোনো বরকত আসবে না। অ্যাট ফার্স্ট তওবা আস্তাগফিরুল্লাহ, মানুষ যখন তওবা করে, ভুল স্বীকার করে, তখন তার ভিতরে একটা বিনয় চলে আসে, বিনয়ী হয়ে কৌশল অবলম্বন করে। কিন্তু সেই একই অবস্থা, সেই অবস্থা, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে এই জিনিসটা হবে, তো শেষ করে দেব। আবু জেহেল, আপনারা তো আবু জেহেলের নাম শুনেন। আবু জেহেল যখন আহত হলেন, সেই আবু জেহেল আহত হওয়ার পর তার শিরচ্ছেদ করার জন্য যে লোক আসলেন, এটা হলো ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ নিয়ে নিহত হলেন। তো যে হত্যাকারী, তাকে সে বলতেছে যে তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি। আমার সামাজিক মর্যাদা বা আমার যে অবস্থা, এটা সম্পর্কে তুমি ওয়াকিফ হও? হ্যাঁ। আমি কি তোমার কাছে একটা অনুরোধ করবো এই জীবনের শেষ প্রান্তে, তুমি সেটা রাখবে? বলে যে বলেন কি অনুরোধ? বলে তুমি যে আমাকে শিরচ্ছেদ করবে, সেই শিরচ্ছেদ পেছন থেকে না করে সতর্কভাবে আমার ঠিক এই যে আমি দেখাচ্ছি এই জায়গা থেকে তুমি এমনভাবে গলাটা কাটো যেন লোকজন দেখে আমার মনে করে যে আমার এই গলাটা বড় আছে। কিন্তু তুমি যদি পিছন দিক থেকে বা একেবারে আমার এই জায়গা থেকে কাটো, তাহলে এই আমার যে মস্তিষ্কটা, এটা ছোট দেখাবে।
এই হলো পাপিষ্ঠ লোকদের শেষ পরিণতি, মানে মৃত্যুর পূর্বক্ষণে তারা পতনের প্রান্তিকে গিয়েও তারা কখনোই স্বীকার করে না, ওখানে গিয়ে তারা অহংকার দেখায়, আমার গলাটা যেন বড় দেখায়। এগুলো তো ইতিহাস, এরকম বহু মানুষকে আপনি এভাবে দেখতে পাবেন। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের মতো হয়, ইউনূস সাহেবের মতো হয়, এবং তারা যদি তাদের এই নিয়ামতটিকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই প্রথম মাসে মানে জুন, জুলাই, আগস্ট এখানে এমন কিছু ঘটবে, এমন একটা পরিস্থিতি হবে যেটি আপনারা লিখে রাখতে পারেন এই সরকারের সফলতা অথবা ব্যর্থতার আগামী দিনের রক্ষা কবচ এখানে তৈরি হবে। এখন সেটা কি ভালো হবে না মন্দ হবে তার কিছু ইন্ডিকেশন, যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম, যেটা আমি শেখ হাসিনার কথা বললাম। শেখ হাসিনা যখন সেই ক্ষমতায় একের পর এক যখন তিনি ভুল করলেন, কিন্তু তিনি মনে করলেন এটা তার সফলতা, তিনি তার আজে বাজে প্রত্যেকবার, অর্থাৎ 2009 সনের যে পার্লামেন্ট মন্ত্রী পরিষদ সেটাকে বাদ দিয়ে 24-এর মন্ত্রী পরিষদ দেখেন কিভাবে ডেপ্রিসিয়েশন হয়েছে। তিনি মনে করেছেন মুরগি দিয়ে হাল চাষ করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের একই অবস্থা, তিনি মনে করেছেন তিনি যাকে দিয়ে তাকে, এই নূরজাহান বেগমকে দিয়ে তিনি মন্ত্রিত্ব চালাবেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও যদি আপনারা দেখেন যে তিনি তার দলের বান্ধব, দুর্দিনের কাণ্ডারি, তাদেরকে বাদ দিয়ে তিনি তার প্রমোদের সঙ্গী, যাদের সঙ্গে তিনি কথা বলতে আনন্দ বোধ করেন, যারা তার চোখের সামনে থাকলে তার মনে ফুর্তি আসে, আনন্দ আসে, যাদের সঙ্গে সে কখনো দুঃখের বিষয়গুলো শেয়ার করেনি, কিন্তু প্রমোদ, আনন্দের বিষয়গুলো শেয়ার করেছেন, সেই মানুষগুলো যদি তার পাশে বেশি দেখেন, ধরে নেবেন তিনি ভালো করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো, তিনি যখন বাংলাদেশে এলেন প্রথম দিন তার চোখে কি অশ্রু ছিল? তিনি কি কেঁদেছেন? যদি তিনি কেঁদে থাকেন, অনুশোচনা, আবেগ, ভালোবাসার একটা সর্বোচ্চ পর্যায়ে, আর তিনি যদি না কেঁদে থাকেন তাহলে ভিন্ন একটা বিষয়। 17 বছর পর দেশে এরকম পর্যায়ে আসলে যে কোনো মানুষই আবেগপ্রবণ হয়ে চোখের পানি ফেলবেন। চোখের পানি ফেলাটা খারাপ কিছু নয়, এটা আবেগের, সে যে ভালো মানুষ, কাঁদতে পারাটা যে কত বড় একটা বিশাল গুণ, যে লোকের চোখ দিয়ে কখনো পানি পড়ে না, এর মতো নিষ্ঠুর, এর মতো নির্মম মানুষ আর হয় না। হাসতে হাসতে আপনাকে জবাই করে ফেলতে পারবে। আর যে মানুষ কাঁদতে পারবে তাকে আপনি ভণ্ড বলেন, প্রতারক বলেন, যা কিছু বলেন, কিন্তু তার দ্বারা অ্যাটলিস্ট হাসতে হাসতে কাউকে জবাই করার মতো ঘটনা ঘটবে না। বঙ্গবন্ধু এসে কেঁদেছিলেন, শেখ হাসিনা যখন এসে নেমেছিলেন 1981 সনে মারাত্মকভাবে তিনি কেঁদেছিলেন, বেগম জিয়া কেঁদেছিলেন। ফলে সেই কান্নার যে মানবিক দিকগুলো, তাদের কর্মজীবনের সফলতার সর্বোচ্চ পর্যায়ে তারা সেই কান্নার মানবিক গুণ তারা হারাননি। বঙ্গবন্ধু যদি না থাকতেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের 60 লাখ লোককে জীবিত অবস্থায় জবাই করা হতো। 30 লাখ লোকের নাম, মানে রাজাকার আলবদরদেরকে বলা হয় যে তারা 30 লাখ লোককে মেরেছে, পাকিস্তানে মেরেছে। যদি বঙ্গবন্ধু না থাকতেন তাহলে বাংলাদেশে 60 লাখ লোককে জবাই করে মারা হতো। এটা একটা মানবিক গুণাবলী, তার এই কান্নার ফল। এভাবে আরো অনেক কিছু আছে। যে এনিওয়ে, ওদিকে না গিয়ে আমি যে সামনের যে 3টি মাস, সেই 3টি মাসে প্রকৃতি বিরূপ থাকবে, বাজেট প্রণয়ন হবে, এই সময়টিতে অর্থনীতি টালমাটাল থাকবে, তার সঙ্গে সঙ্গে এই যে মে মাস বসে যা কিছু হচ্ছে তা হবে, এবং অন্যদিকে প্রকৃতি তার উপহার অথবা প্রতিশোধ, এই প্রতিশোধের প্রথম আমলনামা এই 3 মাসে রচিত হবে। আমি মোটামুটি সবই বলে ফেলেছি, আপনারা যারা বুঝতে পেরেছেন, যদি অশনি সংকেত হয়, যার যার অবস্থান থেকে তওবা আস্তাগফিরুল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেন, আল্লাহর কাছে পানাহা চান, নিজের জন্য, দেশের জন্য। আর যদি আপনার কাছে মনে হয় সামনের দিনগুলো ভালো যাবে, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এবং শুকরিয়া আদায় করেন যে আল্লাহ
তুমি আরো বরকতময় করো সামনের দিনগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা দেশে ফিরছেন শেখ হাসিনা, এই ইঙ্গিত দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান। তিনি বলছেন প্রত্যাবর্তন 2.0